রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে। নিজে নিজেই একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এবং আমাদের সঙ্গে আছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে উচ্চ কণ্ঠে বিতর্ক হয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের মধ্যে। শাহজাহান খান সাহেবের ছেলে মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে ভোট করছেন। মঙ্গলবার ধানমন্ডি কার্যালয়ে এলে শাহজাহান খানকে দলের সিদ্ধান্তের কথা, মানে সন্তান স্বজন যে নির্বাচন করতে পারবে না, সেটা মনে করিয়ে দেন ওবায়দুল কাদের সাহেব। কিন্তু শাহজাহান খান সাহেব বলেন যে দল যেহেতু দেরিতে সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য ছেলেকে ভোট থেকে সরানো যাচ্ছে না, এই বলে অপারগতা প্রকাশ করেন তিনি। তখন কাদের সাহেব বলেন যে দলীয় সিদ্ধান্ত অমান্য করা শাহজাহান খানের রাজনৈতিক চরিত্রে পরিণত হয়েছে। তারপর শাহজাহান খান উচ্চ কণ্ঠে এর প্রতিবাদ করেন। জনাব এম এ মান্নান এমপি, আওয়ামী লীগকে সামলাতে পারছে? 3 মিনিট সময়। ধন্যবাদ। অবশ্যই সামলাতে পারছে, না হলে 80-90 বছরের এই বিশাল রাজনৈতিক মুভমেন্ট দল বাঙালির স্বাধীনতা অর্জন করলো, বাঙালির উন্নয়নের পথে নিয়ে আসলো, বাঙালির গণতন্ত্রকে রক্ষা করলো, স্বৈরাচার থেকে বারবার উদ্ধার করলো, সামরিক শাসকের বিরুদ্ধে দাঁড়ালো। সুতরাং আওয়ামী লীগ অবশ্যই নিজেকে যদি সামলাতে না পারতো এতগুলো অর্জন করতে পারতো না। গত 10 বছর গত 10 বছরে তো আমি মনে করি বাঙালির জন্য, বাঙালি জাতি হিসাবে, বাঙালি হিসাবে বাংলাদেশের জন্য সর্বোচ্চ সময় গেছে বাঙালির। কারণ এই সময়ে স্বাধীনতা অর্জনের পরে আমাদের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষা ইত্যাদির উন্নয়ন আসল ইস্যু। এর বাইরে কিছু প্রান্তিক ব্যাপার ট্যাপার আছে যেগুলো অনেকে সুশীল সমাজ এবং ইত্যাদি নানা বিষয়ে আসে আছে, আমি ওগুলো যাচ্ছি না। আমি একটা গ্রামীণ এলাকার প্রতিনিধিত্ব করি, গ্রামে আমার বাড়ি, আমি গ্রামের লোকের সঙ্গে কথাবার্তা বলি, বাস করি তাদের সঙ্গে। গ্রামের মানুষ, এই দেশের 80% মানুষ চায় উন্নয়ন, এবং সেই উন্নয়ন আওয়ামী লীগ গত 10 বছর যেভাবে করেছে, বাংলাদেশের ইতিহাসে, এই বাংলা ওই বাংলা যে কোনো বাংলার ইতিহাসে এত পরিমাণে উন্নয়ন বাঙালির জন্য কেউ করতে পারেনি। জি, আমার প্রশ্নটা একেবারে আওয়ামী লীগ নিয়ে ছিল। আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে পারছে কিনা? সাধারণ সম্পাদক সাহেবের সঙ্গে শাহজাহান খান সাহেবের যে উচ্চ কণ্ঠে বাক্য বিনিময়, এটা কোনো না কোনোভাবে আসলে সেই কক্ষ বা যেখানে তারা কথা বলছেন তার বাইরে থেকে শোনা গিয়েছে। তো খুব স্বাভাবিকভাবে আমরা সাংবাদিক যারা আছি তারাও জেনে গিয়েছে আসলে ভিতরে কি কথাবার্তা হয়েছে। ওবায়দুল কাদের সাহেব এক পর্যায়ে, শাহজাহান খান সাহেব এক পর্যায়ে বললেন যে আমি নেত্রীর সঙ্গে কথা বলবো এই বিষয়ে। তখন ওবায়দুল কাদের সাহেব বলেন যে এটা নেত্রীর নির্দেশনা, তার নির্দেশনাই আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। মানে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে একটি নির্দেশনা এসেছে। অনেকেই এখনো পর্যন্ত 50 জনের মতো এমপি মন্ত্রীরা কিন্তু তাদের স্বজনদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে নেয়নি। আওয়ামী লীগ কি পারছে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে? ডেফিনেটলি একটা কারেন্ট ইস্যু, একটা হট ইস্যু, এটা অস্বীকার করছি না। তবে যে দুজনের কথা নিয়ে আপনি রিপোর্ট করলেন, এটা অনানুষ্ঠানিক আলাপচারিতা, এটা কোনো দলীয় যে কথাবার্তা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কমিটি বা সভানেত্রীর সামনে এটা নয়। এটা দুজন সিনিয়র নেতা, তাদের মধ্যে কথা নিয়ে কথা বেরিয়েছে। প্রথম কথা, দ্বিতীয় কথা গেছে আমরা জানতাম না, এবং যে মন্তব্যগুলো আপনি বললেন সেগুলো অনানুষ্ঠানিক মন্তব্য, এবং আমি এখানে জবাব দেওয়ার মতো আর আমার জবাব কেন, প্রতিক্রিয়া ব্যক্ত করার অবস্থায় আমি নই। উভয় আমার সম্মানিত ব্যক্তি, এবং আমি এটা দুর্বলত মনে করি না, বরঞ্চ আমার দলের একটা মানে সাবলীল অবস্থানের কথা বলবো। যে কোনো সিনিয়র নেতা বা যে কোনো নেতা গিয়ে সাধারণ সম্পাদক মহোদয়ের সঙ্গে কথা বলতে পারছে,
তর্কে বলছি না, বাক্য বিনিময় করতে পারছে, তার মত তুলে ধরতে পারছে, এটা তো বরঞ্চ ভালো আমেরিকার জন্য শক্তির পরিচয়। এটা নিয়ে তো আমি মন্দ কিছু দেখছি না। জি, আপনি পজিটিভলি দেখছেন। আপনার সময়ও শেষ। নিতাই রায়চৌধুরী, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়া 64 নেতাকে শোকজ করেছে বিএনপি। আপনার কি মনে হয় শোকজের জবাব পাবেন আপনারা? এটাও কিন্তু আপনারা বলে দিয়েছেন যে শোকজের জবাব যদি মনোপুত না হয় তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে। এই বহিষ্কারের হুঙ্কার খুব বেশি একটা কাজে লাগবে বলে মনে করেন? 3 মিনিট সময় আপনার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের দল থেকে ভোট বর্জনের মানে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, ভোট বর্জন, এবং 64 উপজেলায় যারা মানে যে কথা আপনি বললেন, দলের নির্দেশের বাইরে গিয়ে দাঁড়িয়েছে, এর মধ্যে অনেকে আছে আগেই বহিষ্কৃত, কেউ তো দলের শৃঙ্খলা মানে না, ওই কিছু সংখ্যক আর কি 20-22 জনের মতো আমি যেটা জানি, সেটা তারা এখনও বিভিন্ন দায়িত্বে আছে, বিভিন্ন জায়গায় দায়িত্ব, মানে দলীয় দায়িত্বে। এখন দলের সিদ্ধান্ত যদি না মানে, দল তো সাংগঠনিক ব্যবস্থা নেবেই। তো সাংগঠনিক ব্যবস্থার প্রাথমিক হলো শোকজ করা। শোকজ যদি না মানে, তাহলে এই যে মানবে কি মানবে না, সেটা তো পার্টি সিদ্ধান্ত নেবে। এটা তো আমাদের তো একটা পলিটিক্যাল পার্টি। যেমন আমরা পার্লামেন্ট নির্বাচনে বলেছিলাম যে ভোট বর্জন করো, আমরা ভোট প্রতিহত করার কথা বলি নাই। ভোট যদি প্রতিহত করার কথা বলতাম, তাহলে অনেক কেন্দ্রেই মানে হয়তো দেখা যাচ্ছে ব্যালট বক্সে নিতে পারতো না। ভোট বর্জনের কথা বলেছি 34টে সেন্টারে, পরে শুনলাম 54টা সেন্টারে একটা ভোটারও যায়নি, বাদ বাকি 2%, 3%, অন অ্যান অ্যাভারেজ মানে 5% ভোট কাস্ট হয়েছে। দ্য ওয়াইড মেজরিটি পিপল অফ আওয়ার কান্ট্রি, দ্য ভাস্ট মেজরিটি পিপল অফ আওয়ার কান্ট্রি মানে উইথ হেট্রেড বয়কটেড দ্যাট ইলেকশন। এবং তারা কারা? তারা হচ্ছে গ্রামের খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, ভূমিহীন কৃষক, ক্ষেত মজুর, এরাই এই কাজগুলো করছে, শ্রমিক কৃষক। অতএব এটা বিএনপি সে কমান্ড পার্টির উপর আছে। বিএনপি দল থেকে একটা নেতা মানে বের করে নেওয়ার জন্যে এমন কোনো পদ্ধতি নাই যার করেনি। বিধবা মহিলাদের বলছে ভাতা বন্ধ করে দেবো, মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেবো, আনসার বিডিপির ভাতা দেবো না। ওসিদের বলছে সব ভোটার নিয়ে যাবা। তারপর এসপিদের বলছে, ইউনোদের বলছে, উপজেলা চেয়ারম্যান, এমপি, চেয়ারম্যান এবং সব অল আউট চেষ্টা করছে এক কেন্দ্রে নিজেরাই মানে। কিন্তু তার তত সত্ত্বেও বিএনপির একটা লোককেও নিতে পারেনি, এক্সেপ্টিং ওয়ান, তাকে আমরা অত গুরুত্ব দিইনি, এই একটাও নিতে পারেনি। জি, আপনি বলছেন এই 64 জেলায় যাদেরকে শোকজ করা হয়েছে এটা দলীয় সিদ্ধান্ত, এই বিষয়ে হয়তো পরবর্তীতে আমরা সিদ্ধান্ত দেখতে পাবো 64 জন নেতাকে। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এই উপজেলা পরিষদ নির্বাচনও বর্জনের ডাক দিয়েছেন আপনারা। ভোটে জনগণকে নিরুৎসাহিত করতে জেলা উপজেলায় কর্মী সভা এবং গণসংযোগ ও লিফলেট বিতরণও করবেন বা করেছেন ইতিমধ্যে। বুধবার থেকে নারায়ণগঞ্জ মহানগর থেকে কর্মসূচি শুরুই হয়ে গেছে। উপজেলা নির্বাচন বর্জনের ডাক দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি নেওয়ার যৌক্তিকতাটা বুঝতে চাচ্ছি। মানে এই নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলে আপনাদের কোনো অর্জন হবে কিনা? কারণ 7ই জানুয়ারিতে যে নির্বাচন বর্জন করেছেন এবং আপনারা ভোটার উপস্থিতি কম ছিল আপনারা বলছেন, তাতে কি আপনাদের খুব বেশি অর্জন কিছু হয়েছে? সরকার যেভাবে চলার কথা সেভাবেই চলছে, এই উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলে কি এমন লাভ হবে? আরো 2 মিনিট সময়। সরকার যেভাবে চলছে, বাংলাদেশের বর্তমান গণমাধ্যমের একটা ব্যাপক অংশ, আমি সবাই বলবো না, তারা এর বাইরে কোনো চিন্তাই করতে পারে না। চিন্তা করার বিষয়টা সেখানে নাই। এটা বুঝতে হবে আমাদের দেশটা হলো একটা রিপাবলিক, অ্যান্ড ইট ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ইন এ পিপলস রিপাবলিক, অল পাওয়ার অফ দ্য স্টেট ভেস্টেড টু দ্য পিপল, ইনক্লুডিং দি সোভরেন পাওয়ার অফ দি স্টেট। এই সোভরেন পাওয়ারটা পিপল প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে। ইট হ্যাজ বিন প্রুভড all over the world that the 95% people of Bangladesh, যেখানে আমি বললাম যে the wide majority, vast majority people of Bangladesh boycotted that election. So if 95% boycott election, it is আমাদের যে লড়াই, আমাদের সংগ্রাম, আমরা লড়াই করছি গণতন্ত্র উদ্ধারের জন্যে, আমরা লড়াই করছি এই লুটেরা, দুর্নীতিবাজ, এই গণবিরোধী,
এই যে বিদেশি প্রভুদের মানে পদলোহী এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা আমাদের দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে গত 10 বছর, আপনি প্রশ্ন করছিলেন 10 বছরে এদেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে চোরমার করে দেওয়া হয়েছে, সংস্কৃতি ধ্বংস করা হয়েছে, এখানে ব্যাংকিং ব্যবস্থা শেষ করা হয়েছে, প্রত্যেকটা ব্যাংক, কতগুলো ব্যাংক লুটেরা তথাকথিত ভুইফোড় ব্যবসায়ী গ্রিন ফিল্ডের উপরে প্রজেক্ট করে সেখান থেকে টাকা নিয়ে জনগণের আমানতের টাকা তার সম্পূর্ণ টাকা নিয়েছে। অতএব এই যে সরকার চলছে, এই সরকার ওনারা তো বললে লজ্জাবোধ করবেন, এটা লুটেরাদের সরকার চলতেছেন, চালাচ্ছেন লুটেরাদের সরকার। এটা তো কোনো জনগণের সরকার এভাবে হতে পারে না। উইদাউট হ্যাভিং পিপলস ম্যান্ডেট জনগণের মানে সরকার বলা যায় না। এ গভর্নমেন্ট ইজ টু বি গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। জনগণ তো নিজের ইচ্ছায় ভোট দিতে যাবে না, সেই জন্য বিএনপিকে আলাদা করে প্রচার কেন করতে হবে? যদি আপনি যেভাবে বলছেন রাষ্ট্রের অবস্থা অতটাই খারাপ হয়। ব্যবহার করছি, আপনি খেয়াল করে শুনবেন, উইথ হ্যাট্রেড জনগণ ভোট বর্জন করেছে। এই কারণে যে আমাদের দেশ কিন্তু এমনি স্বাধীন হয়নি। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের দেশে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে, আমি তখন ইউনিভার্সিটির ছাত্র, আমরা তখন অত্যন্ত ম্যাচিউর, মানে এই আমরা যুদ্ধ করছি। তা যুদ্ধ করার চেতনাটা কী ছিল? গণতন্ত্র। তা গণতন্ত্রের জন্য যুদ্ধ করে যেদের স্বাধীন হলো এবং স্বাধীনতার পরে আমাদের যে সংবিধান আমরা পেলাম, যে সংবিধানে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বলা হলো, সেই গণতন্ত্রকে গণতন্ত্রকে করলো। তো সেইটাই তো মূল বক্তব্য। অতএব আমাদের লড়াই করছে আমাদের জন্য, বিএনপি নিজেদের জন্য লড়াই করছে না। আমি রাজনীতি করি, আমার ছেলে মেয়ে রাজনীতি করে আমাদের জন্য না, আমরা রাজনীতি করি জনগণের জন্য, দেশের জন্য, এবং এই লড়াই চলবে এবং বিজয় অর্জন করবে। জি, মান্নান এমপি নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন নাহার শিউলি কবিরহাট উপজেলার টানা 3 বারের চেয়ারম্যান, এবারও হয়তো 4র্থ ধাপে প্রার্থী হবেন। তাদের ছেলে আতাহার ইশরাক চৌধুরী এবার সুবর্ণচর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী নিজে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ছেলে গাজী গোলাম মুর্তুজা সহসভাপতি, স্ত্রী হাসিনা গাজী তারাবো পৌরসভার মেয়র। এবার ছেলে রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। আপনার স্বজনও প্রথমে উপজেলায়, আপনার সন্তান সরাসরি বলি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন, পরে বোধহয় আপনারা সেটা থেকে সরে এসেছেন কি আসেননি সেটা অস্পষ্ট। বিষয়টা কি এমন হয়ে যাচ্ছে যে এরপর আপনাদের নাতি নাতৃরা, মানে যেহেতু আপনারা করেছেন তারপরে আপনাদের সন্তানরা ওই জায়গাটা নিতে চাচ্ছে, তারপরে আমরা দেখব যে নাতি নাতৃরাও আসলে বিভিন্ন নির্বাচনে দাঁড়িয়ে গেছে। মানে রাজনীতিতে এখন উত্তরাধিকার তত্ত্ব কি খুব পপুলার কিনা? 3 মিনিট সময়। আমি আপনার একটা স্টেটমেন্টের সঙ্গে আমার স্টেটমেন্ট না, এই যে বললেন এরপর দেখবেন আমাদের নাতি নাতনিরা, এটা আপনার কথা কিন্তু। জি, আমার প্রশ্ন কথা মন্তব্য যে এরপর দেখবেন আমার ছেলে আসছে, নাতি নাতনিরা আসছে। আই ভিহেমেন্টলি অবজেক্ট টু দিস স্টেটমেন্ট। আপনি এইভাবে বলা নাগরিক প্রশ্ন আমি মনে করি পৃথিবীর মানব জাতির ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে আমি এইরকম কিছু দেখি নাই যে একজন আমার ছেলে বা আমার ভাস্তা বা আমার ভাগ্নে কেউ আসতে পারবে না বলে আপনি অর্ডার দিবেন বা প্রশ্ন করবেন। আমার দল যদি কোনো কারণে করে সেটা ভিন্ন ইস্যু। আপনি একজন নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে, আপনার দল যদি সংবিধান পরিপন্থী সিদ্ধান্ত নিতে পারে আমি প্রশ্ন করতে পারবো না। সচেতন নাগরিক, শিক্ষিত নাগরিক, বাংলাদেশের নাগরিক, আপনি একজন নাগরিক হিসাবে আপনার নিজের অধিকারকে ক্ষুণ্ণ করতে এই কথা বলে আমি বলবো। কারণ আপনাদের দল থেকে স্বজনদেরকে নিষেধ করেছে নির্বাচনে অংশগ্রহণ করতে। আপনার দল থেকে আমি একজন যেহেতু প্রায়োগিক রাজনীতি করি, অ্যাপ্লাইড রাজনীতি করি, আমি দলের সদস্য, আমার দলের উচ্চতম পর্যায়ে যখন সিদ্ধান্ত হবে আমার উপরে আসবে তখন আমি বিবেচনা করবো। আমি আগে আমার ছেলে অবশ্যই করছে নির্বাচন, একটু আপনার ক্যারেক্ট করে বলি, হি ইজ এ প্রার্থী এবং সেই মুহূর্তে মাঠে আছে, আমি ঢাকায় আছি। আমি যেটা করছি আমি নিজেকে এর থেকে বাইরে রাখছি প্রক্রিয়া থেকে, এটা আমার করা উচিত যেহেতু আমার একটা পরিষ্কার অবস্থান আছে। আর যদি দল যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এখন ইট ইজ আন্ডার ডিসকাশন, আমি যুদ্ধ জানি। আমি মাত্র গতকাল এলাকা থেকে এসেছি, দলের প্রধান দেশের বাইরে আছেন, আজকে দলের মানে প্রধান ফিরে আসবেন, আমাদেরকে ডেকেছেন 2 তারিখে সকল এমপিদেরকে। আমি বাই দিস টাইম টু বি ক্লিয়ার, এটা একটা জীবন্ত ইস্যু, লাইভ ইস্যুর উপরে আমি কোনো মন্তব্য করতে চাই। শুধু এইটুকু বললাম যে আমার ছেলে ইয়েস করছে এবং আমি মনে করি মরালি তার করার রাইট আছে, নৈতিকভাবে আছে, লিগালি আছে এজ এ সিটিজেন, এবং এখন ডিপেন্ড করবে আমার দলের সিদ্ধান্তে ভুল দেখছেন। জি, দলের সিদ্ধান্তে ভুল দেখছেন? আমার না, দলের যে সিদ্ধান্ত হয়
দল তো নমিনেশন দেয় না এখানে, দলের প্রতীকও দেয় নাই, ভেরি ওয়াইড ইস্যু এখানে। দল নমিনেশন দেয় নাই, দল প্রতীক দেয় নাই, সে একজন নাগরিক হিসেবে খেলা হয়েছে। এখন দল থেকে তো আমি কোনো অর্ডার পাইনি এখনও। আমি আবারও বলছি, আমি দলের ডিসিপ্লিন মানি। আমি দলে একমত না হলেও, অনেক বিষয় আমি একমত না হলে দলের ডিসিপ্লিন আমি মানি। যখন আমার কাছে আসবে আমি তখন বিবেচনা করবো। জি, আমি নোয়াখালী এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুটি উদাহরণ দিয়েছি যে তাদের স্ত্রী এবং সন্তান সবাই আসলে রাজনীতির সাথে জড়িত বা বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি হচ্ছেন বা হবেন, এই ধরনের সম্ভাবনা বা অলরেডি তারা আছেন। এই কারণটা কি? এর কারণটা কি এমন যে যারা স্ত্রী বা সন্তান তারা রাজনৈতিকভাবে তারা যোগ্য, নাকি এমপিরা এলাকায় একটি একচেটিয়া প্রভাব বিস্তার করার জন্য, যেটা রিজভী সাহেব বলেছেন এমপি রাজ শব্দটা ব্যবহার করেছেন রিজভী সাহেব, এমপি রাজ, এমপি রাজত্ব তৈরি করবার জন্য তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে আসেন? আমি 4 বারের এমপি, আমি ভোটে নির্বাচিত এমপি, আমি সচেতনভাবে ভোটে নির্বাচিত এমপি। জি, আরো 2 মিনিট। ওকে, ভারতে গান্ধী পরিবার করছে না, ভারতে নেহরু পরিবার করছে না, যুক্তরাজ্যে কেনেডি পরিবার করছে না, ইংল্যান্ডে চার্চিল পরিবার করছে না, কে করছে না? আপনি আপনাকে বলেন অল ওভার গণতান্ত্রিক ওয়ার্ল্ড। আপনি একজন মানে একে শুধু সাংবাদিক নন, একজন সচেতন শিক্ষিত বাংলাদেশি নাগরিক, সচেতন শিক্ষিত বাংলাদেশি নাগরিক হয়ে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এরপরে আমার ছেলে আসবে, আমার নাতি আসবে, আমি মনে হয় এটা আপনার প্রতি নির্দয়ভাবে একটা মন্তব্য হচ্ছে। আমার ছেলে যদি কোয়ালিফাই, এটা বিচারটা কে করবে? আমি কিন্তু সেটাই বলেছি, বিচারটা কে করবে? বিচার আপনি করবেন, আমিও করবো না, জনগণ করবে। জি, অবশ্যই, নিশ্চয়ই। এবং জনগণের কাছে যাওয়ার অধিকার প্রত্যেক ব্যক্তির আছে। এইটা লাস্ট স্টেটমেন্ট। জনগণের কাছে যাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। জনগণ যে রিজেক্ট করে চিরদিনের জন্য সে রিজেক্ট হয়ে যাবে, অথবা বারবার আসতেও পারে। আমি তো কয়েকটা উদাহরণ দিলাম উন্নত দেশ থেকে। ইভেন জাপান, কয়েকজন প্রাইম মিনিস্টারের ছেলে পিলে আগে যারা প্রাইম মিনিস্টারের ছেলেরা আছে এখন এই মুহূর্তে আছে, চীনে আছে, কোথায় নেই, মালয়েশিয়াতে আছে। আমি আপনাকে বারবার, ইন্দোনেশিয়াতে আছে সুকর্ণপুত্রী, মানে প্রেসিডেন্ট সুকর্ণের মেয়ে, তার নাতি একজন আছে। সুতরাং এইটা আমি মনে করি রিজভী সাহেবের এমপি রাজ টার্মটার সাথে তাহলে আপনি টোটালি ডিসএগ্রি করছেন। আমার নিজের মত বললাম আপনাকে। আবার বলি, আমার দল যখন সিদ্ধান্ত দিবে, আমি দলের একজন কর্মী, আই ওবে দলের ডিসিপ্লিন, সেটা আমি কোয়ালিটির প্রশ্ন না। নিতাই রায়চৌধুরী, প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই রাজ কি কেবল মানে আওয়ামী লীগ তৈরি করেছে এমন? আমরা কিন্তু বিএনপির সময় কিংবা জাতীয় পার্টির আমলেও সেটা দেখেছি। এমপি রাজ তৈরির একক দায় কি আওয়ামী লীগের উপর বিএনপি দিতে পারে? রিজভী সাহেব যেমনটা করে বলেছেন, এই এমপি রাজ তৈরি কি বিএনপির সময় বিএনপি করেনি? 2 মিনিট সময়। এমপিদের ক্লিয়ার করে বলেন। জি, তিনি বলেছেন প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি হয়েছে, রিজভী সাহেব বলেছেন, মানে এমপিদের রাজত্ব। জি, এখন এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলে। আমার বক্তব্য হলো, আপনি প্রথমে যে প্রশ্নটা আমাদের মান্নান ভাইকে বলেছেন যে উনি ওনার ছেলে এবং ছেলের পরে নাতি তারাও কি রাজনীতি করবে। আমি ব্যক্তিগতভাবে চাই যে আমার পরে আমার ছেলে রাজনীতি করুক, বা আমার সময় করুক, আমার মেয়ে রাজনীতি করুক, আমার নাতি রাজনীতিতে আসুক। এটা আমি চাই এই কারণ সমাজের একটা অগ্রগামী সচেতন অংশ তারা যদি সংগঠিত হয়ে এই সমাজকে নেতৃত্ব না দেয়, কারণ নো বোট ক্যান মুভ উইদাউট এ বোটম্যান, হোয়ার দেয়ার ইজ এ বোট দেয়ার মাস্ট বি এ বোটম্যান টু রিচ দ্য বোট ইন টু দ্য পোর্ট। তো এখন এই সমাজকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা যারা আছে সেই তো রাজনীতি করতে পারবে। এখন আমার মেয়ে যদি খুব ভালো গান জানে, আমার ছেলেও যদি ভালো গান জানে, আমার নাতুও যদি ভালো গান জানে, মানুষ যদি তাদের গান পছন্দ করে তারা যাবে সেখানে। আমার একটা মেয়ে যদি খুব নাম করা ডাক্তার হয়, আর একটা ছেলে যদি নাম করা ডাক্তার হয়, ওটা দেখান। আপনি কি বলবেন যে কেন সবাই ডাক্তার হবে? এখন রাজনীতিবিদ সমাজের অগ্রগামী সচেতন অংশই তো রাজনীতিতে আসবে, নেতৃত্ব দেবে। হ্যাঁ, দেখতে হবে যে রাজনীতি দুর্নীতির সাথে যুক্ত কিনা, কোনো পরিবার দুর্নীতি করছে কিনা। যদি কোনো পরিবার দুর্নীতি না করে সৎ উদ্দেশ্যে রাজনীতি করে, আপনার মেয়ে, আপনি জানেন না বিয়ে করেছেন কেন, অত করবেন না। জি, আমার কন্যা সন্তান আছে। জি, আপনার ছেলে মেয়ে তারাও সাংবাদিক হতে পারে, আপনার নাতু হতে পারে, অন্য পেশাও যেতে পারে। এখানে কোনো বাধ্যবাধকতা নয়। মানে বাতাসকে যেমন বাধা দেওয়া যায় না, নদীর স্রোতকে যেমন বাধা দেওয়া যায় না,
মানুষের ইচ্ছাকেও বাধা দিতে আপনি পারেন না। জি। এটা একটা অগণতান্ত্রিক কথা, উনি যেটা বলছেন আমি ওই ব্যাপারে একমত। আচ্ছা, রিজভী সাহেব এটা নিয়ে বেশ সমালোচনা করেছেন আওয়ামী লীগে এই পরিবারতন্ত্র নিয়ে, কিন্তু নিতাই রায় চৌধুরী এবং এম এ মান্নান এমপি একটা বিষয়ে, নানান বিষয়ে দ্বিমত থাকলেও এই একটা বিষয়ে দেখছি আপনাদের দুজন অনেকটাই একমত, ভালো লাগলো আমার। কাছাকাছি। জি, এম এ মান্নান এমপি, এই যে দলের নির্দেশনা অমান্য করে প্রথম পর্বে 50 জনের বেশি সংসদ সদস্যের স্বজন এখনো ভোটের মাঠে আছেন, এই সিচুয়েশনটা কি আওয়ামী লীগের নিজেরই তৈরি করা? কেন এই প্রশ্ন করছি, কারণ গত সংসদ নির্বাচনে গঠনতন্ত্রের বিধি লঙ্ঘন করে দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে দলেরই মনোনয়ন বঞ্চিতদের দামি প্রার্থী হিসেবে আপনারা দাঁড় করিয়েছিলেন। অতীতে কিংবা আমরা যেরকমটা দেখেছি যে অতীতে যারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে দল থেকে বহিষ্কৃত হয়েছে, তাদেরকে আপনারা আবার দলে ফিরিয়ে নিয়েছেন। সেই উদাহরণ আমি চাইলেই দিতে পারবো, এখন দিতে চাচ্ছি না। এই ধরনের সিদ্ধান্তগুলোই কি এখন যে পরিস্থিতিটা উদ্ভূত হয়েছে সেই পরিস্থিতির পেছনে কিনা, মানে অপরাধ করলে দলের কাছে ততটা গুরুত্বপূর্ণ হয় না, সেটা ভেবে অপরাধ ক্ষমা পাওয়া যায়, এটা ভেবেই এই সিচুয়েশনটা কিনা? 2 মিনিট সময়। ধন্যবাদ। একটু গভীরে যাওয়ার প্রয়োজন। আপনার যে অপিনিয়ন, আই রেসপেক্ট ইট। আমার প্রশ্ন, সাংবাদিক অপিনিয়ন করতে পারে না। জি, ভেরি গুড, আই রেসপেক্ট যে কথাগুলো বললেন। তবে এর পেছনে কেন এই অবস্থার সৃষ্টি হয়েছে? এই যে আমাদের যে গণতান্ত্রিক চর্চা করার কথা, এই সিচুয়েশনটা তৈরি করেছে কারা? বিএনপি, নিতাই রায় চৌধুরী। তার দল কোনো কনসিস্টেন্ট পলিসি নেই। গত 4টা নির্বাচনে একবার বলে করব, এবার বলে করবো না। 2টার মধ্যে তারা পার্টিসিপেট করেছে, 2টা করে নেই। তার মানে কৌশলগতভাবে তাদের মধ্যে কোনো একটা ডিসঅ্যারে আছে। এবং রাজনীতি শুধু তাদের ক্ষমতার জন্য নয়, জাতির প্রতি তাদের দায়িত্ববোধ আছে, দায়িত্ব আছে। তারা জাতিকে চর্চা করতে হবে। তারা এটা না করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে এবং দেশের জনগণের সামনে নানা ধরনের নেতিবাচক প্রশ্ন তুলে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করেছে। এবং আজকে যে এই অদ্ভুত সিচুয়েশন সৃষ্টি হয়েছে, পৃথিবীর কোথাও আমার জানা আমাদের সামান্য জ্ঞান এইরকম সিচুয়েশন হয় নাই। সৃষ্টির পেছনে তাদের চর্চা বেশিরভাগ দায়ী বলে আমি মনে করি। And they should be held responsible for that. এবং আমি আশা করব তারা তাদের পথ শুধরাবেন এবং হাইওয়েতে আসবেন, গণতন্ত্রে এসে পার্টিসিপেট করে জনগণের কাছে যাবেন। দ্যাট ইজ দ্য লাস্ট প্লেস যেখানে আমাদের সকলের গন্তব্য। জি জি, নিতাই রায় চৌধুরী, নিশ্চয়ই আপনি যুক্তি খণ্ডন করবেন। জি, আমি প্রশ্ন করে আপনাকে সময় দিচ্ছি। আপনাদের উপর দায়টা পড়েছে নিতাই রায় চৌধুরী, উদ্ভূত পরিস্থিতির জন্য আপনাদের দল দায়ী। সেটার সঙ্গে আপনাদের দল নিয়েই আজকে একটি জাতীয় দৈনিকের শিরোনাম হয়েছে অদক্ষ নেতৃত্ব, চাঙ্গা দলাদলি, ডুবছে বিএনপি। এই একটা বড় শিরোনাম করেছে এবং এই শিরোনামের যৌক্তিকতা তুলে ধরতে তারা বিশ্লেষণ করেছে 13 মহানগরের রাজনীতি। দুঃখিত, সেখানে তারা বলছে সব কমিটি মেয়াদহীন, পদ বাগিয়ে আরামে নিষ্ক্রিয়রা আর সক্রিয়রা বঞ্চনায়, অনেক ত্যাগী নেতাকর্মী মামলা মোকাবেলায় হিমশিম খাচ্ছে, কোন্দলে আশকারা দেন কেন্দ্রীয় নেতারাই। রিপোর্টটিতে কুমিল্লার একটি সমস্যার কথা বলা হয়েছে বা একটা উদাহরণ টানা হয়েছে। বলা হয়েছে এই বিভাগের বড় সমস্যা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারীর পরিচয়দানকারী আব্দুর রহমান সানি। 2022 সালের কমিটিতে তার শ্বশুর রাজিউর রহমান রাজীব হন যুগ্ম আহ্বায়ক, প্রভাব আছে তার ভাইদেরও। এরা এর আগে বিএনপির কোনো পদে ছিল না, আন্দোলনেও তাদের দেখা যায়নি। স্বজনপ্রীতি আর দলীয় শৃঙ্খলা ভঙ্গ তাহলে বিএনপিতেও আছে এবং বিএনপিকে দুর্বল করছে। এবং এম এ মান্নান এমপি যেমন এই গণতান্ত্রিক এই অবস্থা বা এই সিচুয়েশনের জন্য আপনাদেরকে দায়িত্ব করলেন, এই রিপোর্টটি পড়লে অনেকটা মনে হয় যে হয়তোবা এমন কিছুই। 3 মিনিট সময় দিচ্ছি আপনাকে। শোনেন, আমি গণমাধ্যমের সব কথা গুরুত্ব দিতে চাই না। এদেশের সব বুদ্ধিজীবীদের বুদ্ধির কোনো মর্যাদা আমরা দিতে চাই না। যখন একের পর এক পালাক্রমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে, কলেজের ছাত্রীদেরকে ধর্ষণ করা হচ্ছে, যখন মায়ের সামনে মাকে বেঁধে রেখে তার কন্যাকে ধর্ষণ করছে, তখন তো বুদ্ধিজীবীদের টনক নড়ে ওঠে না, তা তো চিৎকার করে ঘরের বাইরে যায় না। ওই যে সেই খাপড়া জেলে যখন গুলি চলছে, একজন বুদ্ধিজীবী কবি তিনি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গেলেন, চলো তো দেখে আছি কী হচ্ছে। আর একজন বললেন যে সাথী খোঁজো, আমরা এর বদলা নেব, এবং বদলা নেওয়ার জন্য তারা গেলেন। একজন দিনেশ আর একজন কবি রবীন্দ্রনাথ ঘরে বসে এসে বলছেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাচ্ছ বারে বারে। অতএব ওনার হলেন এই যে বুদ্ধিজীবী এবং একজন পরিবর্তনের নেতাকর্মী, বিপ্লবী, এর মিল অমিল হলো এই জায়গাটা। আজকে এই যে গণমাধ্যমে
আর একটা রাজনৈতিক দলের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কি বললেন না কিন্তু বললেন, কুমিল্লার ঘটনা কি অস্বীকার করবেন? কিন্তু আমার বক্তব্য হলো যে এগুলো হয়েছে কেন, এই যে সমস্ত কর্পোরেট গোষ্ঠীর প্রত্যেকের একটা করে মিডিয়া, একটা করে পত্রিকা, আপনি কিছু গণমাধ্যমের সাংবাদিক, আমরা জানি আমার রাজনৈতিক জীবন 61 বছর, লাগাতার 16 বছর বয়স থেকেই আমরা পলিটিক্স করতেছি। আমরা এদেশে ভুইফোড় রাজনীতি না। আমি মন্ত্রী ছিলাম, আমরা মন্ত্রী ছিলাম, কিন্তু আমরা জনগণের মানে স্বার্থের বাইরে এমন কোনো নদীর নাই যে কাজটা আমরা করেছি দেশের স্বার্থের বাইরে। এই জন্য এগুলো কথা বলে লাভ নেই। 45 বছর সুপ্রিম কোর্টে আমরা লয়ার এখানে, 45 বছর। তো আমার বক্তব্য হলো যে আমরা এই দেশটাকে চিনি, জানি। এখন ধরেন আপনি বলছেন এই গণমাধ্যম কোনো বিশেষ উদ্দেশ্যে রিপোর্ট করেছে, কিন্তু সেকেন্ড হলো কুমিল্লার ঘটনা কি অস্বীকার করবেন? সেকেন্ড হচ্ছে আপনারা আমাদের ডাকবেন না, খামাখা ডেকে বিরক্ত করবেন না। আপনারা যা খুশি করেন, সেরকম বক্তাও আছে, শ্রোতাও আছে। আমাদের কথা হলো যে দেশের প্রতি দায়িত্বশীল হন। আজকে যে এই যে মান্নান ভাই যে কথাগুলো বলেছেন, আমি আগের একটা ইস্যুতে ওনার সাথে আমি একমত হয়েছি। আপনিও খুশি হয়েছেন, উনিও খুশি হয়েছেন, আমার মনে হয় শ্রোতারাও খুশি হয়েছে। কারণ দুইজনে আমাদের প্রায় কাছাকাছি বয়স। উনি আমার থেকে একটু জুনিয়র হবেন হয়তো, কিন্তু হ্যাঁ সিনিয়র হবো, জুনিয়র হবেন, সিনিয়র হবো। কাছাকাছি। এখন কথা হলো যে আমি যখন মন্ত্রী, উনি তখন গভর্নমেন্টের সচিব, বোধ হয় খুব দায়িত্বশীল। তো এখন কথা হচ্ছে যে আমরা যে কথাটা বলি যে আপনার বিএনপি এই কাজগুলো করে নাই। বিএনপি 2টা নির্বাচনে যে প্রমাণ করেছে যে বাংলাদেশে ফ্যাসিজম চলতেছে। 14 সালের নির্বাচনে বিএনপি যায় নাই, একটা ভোটারও সেখানে যায়নি, কোনো ভোটারই যায়নি। আপনার 2008 সালে বিএনপি গিয়েছিল, দ্যাট ওয়াজ এ প্রজেক্ট ইলেকশন। ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনদের যে প্রজেক্ট গভর্নমেন্ট, বিদেশি চিন্তানা চালিকা শক্তিদের দ্বারা যে গঠিত যে 111, তারই যে সরকার, তাদেরই নির্বাচনে মাত্র 30টা সিট বিএনপিকে দিয়ে, বিএনপি জোটকে দিয়ে, সব সিট আওয়ামী লীগকে দিয়ে বলবো। সব নির্বাচনে আমিও প্রার্থী ছিলাম। এটা আপনার কোনো নির্বাচন হয়নি। 18 সালে আমরা নির্বাচনে গিয়েছিলাম। 18 সালে আমরা নির্বাচনে গিয়ে রাতের বেলা অর্ধেক ভোট কেটে নিয়ে যাওয়া হলো। পরের দিন আরও লোকজন বের করে দিয়ে তারপরে ডিক্লেয়ার করলো। অতএব এইটাই ছিল। এবার নির্বাচন আমরা যাইনি। ইট ইজ ওপেন থ্রু আউট হোল অফ দ্য ওয়ার্ল্ড। সব জানে যে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। এবং এই ঘটনাগুলো ঘটলো কিভাবে? বাংলাদেশে নির্বাচনে পার্লামেন্ট বহাল দেখে পার্লামেন্ট ইলেকশন হবে। আপনি একটু লেখাপড়া, সরি আপনার কি মানে একটু স্টাডি করে এসে প্রশ্ন করবেন আমাদের, আমরা সিনিয়র লোক। কোন জায়গাতে আমার তথ্য ভুল হয়েছে আপনি বলবেন। বিএনপির অধ্যক্ষ নেতৃত্ব চাঙ্গাত মান্নান ভাই প্রশ্নের জবাবটা আমাকে ক্লিয়ার করতে হবে। আজকে আমরা কেন যাই নাই? পার্লামেন্ট বহাল থাকবে, পার্লামেন্ট বিলুপ্তির পূর্ববর্তী 90 দিনের মধ্যে। এইগুলো কথা নিতাই রায় চৌধুরী আমরা সবাই জানি, গণমাধ্যমে অনেক আলোচনা হয়েছে। এই রাজনীতি অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে আমরা অতীত নিয়ে কম কথা বলি, বর্তমানের কথাগুলো আমরা বলতে চাই। এবং একই কথা, যেই কথাগুলো আমরা সব সময় টক শোতে চর্চিত হতে দেখি, বিগত দিনের কথাগুলো, সেগুলো বাদ দিয়ে আমরা এই রাজনীতি, এই অনুষ্ঠানে একদমই সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চাই। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই। ফিরছি একটু পরে, আসছি আপনার কাছে, বিরতিতে যাচ্ছি। আবার স্বাগত রাজনীতি অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন এম এ মান্নান এমপি এবং নিতাই রায় চৌধুরী। এম এ মান্নান এমপি, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি প্রতিবাদে আজকে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি করেছিল। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ির ঘোষণা করা হয়েছে। প্রতিবাদে ব্যাংকটির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। বেলা 11টা থেকে 12টা পর্যন্ত সেখানে অবস্থান করেন অর্থনীতিবিদের রিপোর্টার। কোনো ধরনের ভয় থেকে বা অন্য কিছু থেকে এই মানে কড়াকড়ি আরোপ? কারণ আগে তো এমন ছিল না। আগে আমরা সাংবাদিকরা যখন ইচ্ছা তখনই ঢুকতে পারতাম। কি কারণ থাকতে পারে এর পেছনে, আপনি কি মনে করেন? 2 মিনিট সময়।
দুটো জবাব। প্রথম জবাবটা হলো যে বাংলাদেশ ব্যাংক একটা প্রতিষ্ঠান, তার নিয়ম নীতি আছে, পাবলিক প্রতিষ্ঠান, এটা কোনো প্রাইভেট প্রতিষ্ঠান নয়, বাংলাদেশের জনগণের প্রতিষ্ঠান। সুতরাং সাংবাদিকদের এখানে যাওয়ার হক আছে বলে আমি বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস যে কোনো সিচুয়েশনে। তবে এরও একটা নিয়ম নীতি থাকতে হবে। শত শত সাংবাদিক যদি একসঙ্গে চলে যায় বা অফিসের সময় চলে যায় বা ডিস্টারবেন্স, যেটা কথা বলতে চাই না, কোট অ্যান্ড কোট, ওই ধরনের কিছু হয়, তার প্রতিষ্ঠানের অধিকার আছে কিছুটা রেগুলেট করা। সেই ধরনের কিছু কিনা আমার জানার দরকার আছে, নাম্বার ওয়ান। সেকেন্ডলি যেটা আমি বললাম, বাংলাদেশ ব্যাংক যে এটা করেছে, প্রথম আপনার কাছে শুনলাম, আমার মনে হয় না এখানে কোনো সিরিজটার মোটিভ আছে যে কোনো কিছু লুকাতে চাচ্ছে। আই ডোন্ট বিলিভ। আমি সরকারে কিছুদিন ফাইন্যান্সে কাজ করেছি, কিছুদিন প্ল্যানিংও কাজ করেছি। হয়তো কোনো একটা ইমিডিয়েট কিছুটা হয়েছে গত দু চার দিনে, এই জন্য একটা আমলাতান্ত্রিক রিয়াকশন বলে আমার মনে হয়। আমার ধারণা বাংলাদেশ ব্যাংকের থেকে দ্রুত বেরিয়ে আসবে এবং সুন্দরভাবে যাতে আমাদের জনগণের যারা আমাদের যে সাংবাদিকরা আছে তাদের অবাধ অ্যাক্সেস আমি সাপোর্ট করি, সমর্থন করি। আমাদের রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আওতায় হয়তো তার অবাধ অ্যাক্সেস আছে, আইনগতভাবে সে যেতে পারে। সুতরাং সেখানে কী বলবো। জি, আপনার কি কোনো কারণে নতুন করে শোভেন দেবেন প্রডিউসার, মনে হয় কি না যে সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতের যে খবরগুলো খুব বেশি পত্রিকায় বা গণমাধ্যমে আসছে, মার্জ করা নিয়ে বা ব্যাংকে লুটপাট দুর্নীতি নিয়ে যেসব কথাবার্তা আসছে, সেইটা এই ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেছে কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে চলছে বেশিরভাগ ব্যাংক। ঈদ উল ফিতরের পরও দেশের ব্যাংক খাতে তারল্য পরিস্থিতি স্থিতিশীল হয়নি, বরং বেশিরভাগ ব্যাংকেই নগদ টাকার সংকট আরও বেড়েছে। দৈনন্দিন লেনদেন মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ধার করছে 2/3 ব্যাংক। গত সোমবারও কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করা অর্থের পরিমাণ ছিল 18,612 কোটি। একই দিন আন্তঃব্যাংক মুদ্রা বাজার থেকেও 3,500 কোটি টাকার বেশি ধার নেওয়া হয়েছে। চাহিদা তীব্র হওয়ায় কল মানি বাজারের সুদহার এখনও 9.5% বেশি। আমাদের ব্যাংকিং সেক্টরের ভবিষ্যৎ কি এই তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করলে অন্ধকারেই, মানে টার্ম ইউজ করলে কি বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কিনা? 2 মিনিট সময়। আপনার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে সাম্প্রতিককালে যে ব্যাংকিং খাতে মার্জার বা ইত্যাদির জন্য বাংলাদেশ ব্যাংক ডিফেন্সিভ, এটা ডিফেন্স হবে না। এটা বরঞ্চ যত মানুষ জানবে অত ভালো। বাংলাদেশের যে ব্যাংকের খাতে যে কিছু দুরবস্থা কোনো কোনো ক্ষেত্রে আছে, এটা পাবলিক নলেজ, যখন এটা লুকাবার কোনো ব্যাপার নয়। এবং এর জন্য আমি বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অমুক দায়ী, এটা একক বলা যাবে না। ইট হ্যাজ গন ওভার দ্য ইয়ার্স। এটাকে অ্যাড্রেস করার জন্য সরকার বিভিন্ন কৌশল অবস্থান করেছে। মার্জার যে সম্প্রতি সরকার প্রমোট করছে, আমার নিজস্ব অপিনিয়ন আছে, আমি যাবো না, সরকারের পলিসি যেভাবে হচ্ছে সেটা আমি সমর্থন করছি। এবং সেটাকে আড়াল করে বোধহয় এটা কোনো ফায়দা হবে না, নাম্বার ওয়ান। আড়াল করার যদি প্রবণতা থাকে এটা ঠিক নয়। আর দ্বিতীয় যেটা বললেন, অন্ধকার একটা শব্দ আপনি ইউজ করেছেন, এবং ধার করছে ইন্টার ব্যাংক ইত্যাদি, কলমানি রেট বেড়ে গেছে। কলমানি রেটটাই হলো আসল প্রমাণ how it has gone, নয় ক্রস করেছে আপনি বললেন, দ্যাট ইজ সামথিং টু বি সিন। তবে আমি মনে করি আমাদের যে ইকোনমির সাইজ, আমাদের জিডিপি নিয়ারলি $500 বিলিয়ন, $500 ট্রিলিয়ন। আমাদের ব্যাংকিং খাতটা বিশাল বড় এবং গ্রোয়িং এভরিডে। সেখানে কিছু ওলটপালট হয় মাঝে মাঝে, ইট ইজ এক্সপেক্টেড। এটাকে শক্ত হাতে দমন করা দরকার, সরকার করছে, মাঝে মাঝে স্লিপ হয় এখানে ওখানে, বাট দ্যাট ইজ এ ভেরি লাইভ ইস্যু। আই ডোন্ট থিঙ্ক যে তারল্য সংকট এমন কিছু যে আপনি চেক নিয়ে গিয়ে টাকা পাচ্ছেন না, এই ধরনের ঘটনা আমার জানা আমাদের কোথাও হয়নি। দ্যাট ইজ দ্য আলটিমেট প্রমাণ হবে যখন আপনি 2,000 টাকা 5,000 টাকা চেক নিয়ে যাবেন, টাকা পাবেন না। দ্যাট হ্যাজ নট হ্যাপেন্ড এজ ইয়েট। তারল্য কম বেশি হয়, ঋণ কম বেশি দেবে, কোনো সময় ঋণের হার কম হয় বেশি হয়। দিস আর লাইভ ইস্যুজ। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের অর্থনীতির বিষয়ে আমি খুবই আশাবাদী, এবং ফাইন্যান্সিয়াল সেক্টর ভুলভ্রান্তি আছে ওখানে ইচ্ছাকৃত নয়, আমি বিশ্বাস করি কিছু লুটপাটও আছে, বাট দোজ আর লাইভ ইস্যুজ। আমরা এগুলো অ্যাড্রেস করবো, শুধু আমাদের এখানে নয়, অন্যান্য সব দেশেই পুঁজিবাদী দেশের এটির অন্যতম। টাইমটা উপরে রাখেন। জি, আমি একটু, যেহেতু আপনাকে পেয়ে গেলাম, এই প্রশ্নটা করার লোভ সামলাতে পারছি না। মার্জার অ্যাকুইজিশনের কারণে যেটা হচ্ছে, যেসব দুর্বল ব্যাংক মার্জিং করার কথা বলা হচ্ছে, সেখান থেকে গ্রাহকরা তাদের সঞ্চয় উঠিয়ে নিচ্ছে বা তাদের ডিপোজিট উঠিয়ে নিচ্ছে, সেইটার একটা এফেক্ট না? এই যে দ্যাট ইজ হোয়াট ইজ ডেঞ্জারাস। আমি বলবো আপনাকে, এই যে মার্জার শুড বি অন দেয়ার ওন, উভয় পক্ষ ম্যারেজ বাই ডিসকাশন, নট বাই পুশ। ঘটকের বিয়ে এখানে ঠিক নয়, ঘটক ক্যান মিসফায়ার। আই উড সে, এই যেভাবে আমি দেখছি যে পুশ করে আনা হচ্ছে, আই ডোন্ট এগ্রি উইথ দিস, দ্যাটস মাই পার্সোনাল অপিনিয়ন। বাট
দে হ্যাভ বেটার ইনফরমেশন দেন মি, তারা আমার চেয়ে বেটার জানে, অর্থমন্ত্রী মহোদয়, গভর্নর মহোদয় বা সরকার, তারা তাদের ভিউ পয়েন্ট থেকে করছেন। এবং এজ এ লয়াল গভর্নমেন্ট ফাংশনারি অথবা না হলে এই মুহূর্তে একজন এমপি হিসাবে, দলের কর্মী হিসাবে, আই উড সাপোর্ট ইট টু দ্য লাস্ট আনটিল ইট ফলস কমপ্লিটলি। জি, নিতাই রায় চৌধুরী, ব্যাংকিং সেক্টর নিয়ে আপনি কোনো মন্তব্য করতে চান কিনা? 2 মিনিটে যদি ছোট করে মন্তব্য করতেন। গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ ব্যাংকের ভিতরে যে ঢুকতে দেওয়া হয়নি, এতে আমি নিন্দা জানাই বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে। কারণ গণমাধ্যম কর্মীরা তারাই কিন্তু মানে সত্যটাকে তুলে আনার দায়িত্ব, কতটা দায়িত্ব পালন করছে এখন আমি বলতে পারবো না, বাট ট্রুথ মাস্ট কাম ইন টু দ্য লাইট অ্যান্ড ট্রুথ শ্যাল প্রিভেল। এই দায়িত্বটা পালন করে একমাত্র সাংবাদিকরা, লয়াররা, যারা বস্তুর ভিতর না, সাংবাদিকরা দেখে না কিন্তু লয়াররা দেখে, বস্তুর ভিতরেও দেখে, বাইরেও দেখে, সাংবাদিকরাও কিন্তু দেখে। তো এখন এইটে রাইট টু ইনফরমেশনের যে আইনটা, সেটারও লঙ্ঘন, এবং গণমাধ্যম কর্মীদের যে অবাধ মানে তথ্য সংগ্রহের যে অধিকারটা, সেটাও করছে। এবং কেন করছে? কারণটা হলো দুর্বলতা ঢাকার জন্য এই ঘটনা ঘটাচ্ছে। এখন ধরেন আপনার পরে প্রশ্ন যে মার্জার, মার্জারটা হলো যে মার্জারটা করছে কেন? মানে ব্যাংকিং খাতে যে সমস্ত ব্যাংকগুলো চলতে পারছে না, রুগ্ন অবস্থায় পড়েছে, তার সংকট দেখা দিয়েছে বা বিয়েতে, এই সমস্ত ব্যাংকগুলোকে এক জায়গায় এনে ম্যানেজমেন্টটাকে ছোটো করে আনার মানে প্রবণতা। আচ্ছা, এখন সমস্যাটা হলো কোথায়? এক একটা ব্যাংকের এক একটা সেট আপ আছে, তার এক ধরনের অ্যাসেট আছে, তার লাইবিলিটিস আছে, তার জনবল আছে, এবং তার আমানত আছে, এবং সেই আমানতগুলোর উপর তার দায়বদ্ধতা আছে জনগণের কাছে। এইভাবে 3-4 রুগ্ন ব্যাংকে আপনি এক জায়গায় আনলেন, তাহলে কী হলো? তাহলে ওভারহেড এক্সপেন্ডিচার বেড়ে গেল। মানে জনবল যেখানে মানে প্রত্যেকের যে মানে থানা লেভেল পর্যন্ত আছে সেগুলো একত্রিত হলো, ম্যানেজমেন্টের ভিতরে একটা হ্যাজার্ড তৈরি হলো। মানে এটা ম্যানেজমেন্টটা কীভাবে চলবে? অতএব এটা করছে কেন? যে এইটা করলে বোধহয় সংকট কাটানো যাবে। এখন কথা হলো যে এইসব ব্যাংকগুলোকে পারমিশন দিল কীভাবে? যে হঠাৎ করে 4-5 জন বা 50 জন এক জায়গায় হয়ে একটা ব্যাংকে পারমিশন নিল, জনগণ আমানত রাখছিল এগুলো অনেক আশা স্বপ্ন নিয়ে, পরে সেইটা আবার ভাগ করে, ভাই আমার এত কোটি টাকা লাগবে, আমি এই করবো, আমার জামাই এটা লাগবে, আমার ছেলে এটা লাগবে, করে জনগণের টাকা লুটপাট করে, এবং একজন ব্যাংক ডাকাতরা কীভাবে মানে করছে 10,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা, 20,000 কোটি, এই যে, এবং তারা হয় উপদেষ্টা, তারা ওই সরকারের অর্থমন্ত্রী, এবং অর্থমন্ত্রী পার্লামেন্টে বিল উত্থাপন করতে পারে না, বাজেট উত্থাপন করতে পারে না, বারবার স্পিকারকে বলতে হয় যে আপনি শুধু এই কথাটা বলে বসেন, আবার তিনি ভুল করছেন। এ লজ্জা রাখি কোথায়? এই কি আমাদের দেশ? এইভাবে কি আমরা এগোবো? আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনার মতামত জানতে চাই। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন বলেছিল যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়নি। সেটার আবার আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া দিয়েছে, এবং প্রতিক্রিয়ায় যেটা বলা হয়েছে, মানবাধিকারের উল্লেখযোগ্য উন্নতি হলেও মার্কিন প্রতিবেদনে সেটা আসেনি, এবং মার্কিন প্রতিবেদনে যে তথ্যগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বাংলাদেশের এমন এনজিওগুলোর তথ্যের মাধ্যমে করা হয়েছে যারা কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্র দিয়ে ফান্ডেড অথবা যুক্তরাষ্ট্র ব্যাংক বা ওই মনা, সেটা বলার চেষ্টা করেছে। এবং এই প্রতিবেদনের রিয়াকশন হিসেবে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাও বলা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী হিসেবে উল্লেখ করা হলেও তিনি গৃহবন্দী নন বলে ওই সোহেলি সাবরিন আর কি, যিনি মুখপাত্র, তিনি বলেছেন। এই সার্বিক বিষয়টা নিয়ে আপনি ছোট্ট করে সবাই হবে সেটাই মন্তব্য বলেন। সেটা হলো যে ধরে নিলাম যে মার্কিন হিউম্যান রাইটস যে প্রতিবেদন গত পরশুদিন দিয়েছে, সেখানে যে তথ্যগুলো বলছে, সেখানে তারা সঠিক তথ্য সংগ্রহ করেনি, কতগুলো ভুয়া এনজিওর মানে রিপোর্ট অনুযায়ী করেছে ধরে নিলাম। তাহলে এর সত্যতা যদি কেউ যাচাই করতে যায়, সে যাবে কোথায়? তাহলে বাংলাদেশের মানে জনগণের কাছে, বাংলাদেশের পরিস্থিতির কাছে। মার্কিন প্রতিবেদনে যেটা উল্লেখ করেছে, বাংলাদেশের পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ, এবং এটা বাংলাদেশের জনগণই জানে। অতএব এটাকে তাদের বলেন। শুধুমাত্র 28 তারিখের পরে, 28 তারিখে যখন আমাদের শান্তিপূর্ণ সমাবেশ, যেখানে 30 লক্ষের উপরে লোক ছিল, 28 অক্টোবর যখন সেখানে ক্র্যাকডাউন করলেন, মানে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করলেন, তারপরে 7ই জানুয়ারির আগে
20,000 মামলা করে প্রায় কয়েক লক্ষ, এখন 40 লক্ষ লোক আসামি, তাদেরকে অ্যারেস্ট করা হলো, পালায় বেড়াতে হলো। ওনাদের মানে এক মন্ত্রী বললেন যে যদি 20,000 লোককে আমরা আটকা না রাখতাম তাহলে আমাদের এই নির্বাচন করতে পারতাম না। এটা তো আপনার রিপোর্ট করেছেন। অতএব এই এবং যমুনা টিভি তো যমুনা বা যুগান্তর পত্রিকা এখন অনেক প্রগতিশীল ভূমিকা পালন করছে, এটা আমি এক ফাঁকে বলে গেলাম। অতএব এখানে আপনার আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করছি। নিরপেক্ষ আর কি, প্রগতিশীল মানে অনিরপেক্ষ না, এটা নিরপেক্ষ। আমি সেফ সাইডে থাকলাম। এখন কথা হলো যে এইভাবে আপনার বাংলাদেশের পরিস্থিতি মার্কিন প্রতিবেদন থেকে আরো মানে মার্কিন যদি সার্টিফিকেটও দিত জনগণ ঘৃণা করে সেটা প্রত্যাখ্যান করতো। অতএব এটাই গেল। আরেকটা কি প্রশ্ন আপনি বলেছেন যে মানে ব্যাংকের কথা তো আমি বললাম, এইটাই প্রশ্ন ছিল আমার। মনে হয় আমি আপনার মন্তব্য পেয়ে গিয়েছি। আপনি বলেছেন যে যে প্রতিবেদন প্রকাশ পেয়েছে পরিস্থিতি তার চেয়ে ভয়াবহ। জি, এর মানে এমপি, আপনি নিশ্চয়ই আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে রিঅ্যাকশন দিয়েছে সেটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। এবং নিতাই রায় চৌধুরী যেটা বলছেন যে যে প্রতিবেদন মার্কিনীরা দিয়েছে পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ, এটা নিয়ে মন্তব্য করবেন। আরেকটা বিষয়ে আপনার কাছ থেকে একটু বুঝতেই চাই, সূচকের পতন প্রায় শতক ছুঁয়েছে। আপনি জানেন যে আজকে একটা নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে। শেয়ার বাজারে দরপতন রুখতে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির হস্তক্ষেপ করেছে এবং তারা বলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো শেয়ারের দর 3% বেশি কমতে পারবে না, আর আপার লেভেলে 10% পর্যন্ত বাড়তে পারবে, তারপরে হল্ট হয়ে যাবে বা এরকম একটা বিষয় শুরু হয়েছে। এবং তারপরে আজকে বেশ দরপতন হয়েছে। একটা পাবলিক পারসেপশন শুনি মাঝে মাঝে, আমরা যেহেতু সাংবাদিক বিভিন্ন জায়গায় যাই, যে এই সরকারের আমলে শেয়ার বাজার আর ভালো হবে না। এই পাবলিক পারসেপশন নিয়ে আপনি দর্শকদের যদি কিছু বলতেন। ধন্যবাদ। শেয়ার বাজার সম্বন্ধে আমার জ্ঞান সীমিত। আমি শেয়ার বাজার অংশ নিয়ে নেই, জীবনেও শেয়ার কিনি নাই, বিক্রিও করি নাই, জানিও না এটা আসলে কি অতটা। আবার কিছু কমন সেন্স আইডিয়া আছে শেয়ারটা কিনে মানুষের। বাংলাদেশের শেয়ার মার্কেটে বা শেয়ার বাজারটা এখনও প্রচলিত যে প্রতিষ্ঠিত শেয়ার বাজারগুলো, ইভেন আমাদের এলাকার মুম্বাই বা কলকাতা, তার তুলনায় এখনও তরুণ, অনভিজ্ঞ, কম। যেহেতু আমাদের বাজারটা চঞ্চল, এর আচরণগুলো অনেক সময় কিন্তু বলা হয় যে এই চঞ্চলতা তৈরির পিছনে আপনাদের দলের কোনো খুব প্রভাবশালী ব্যক্তি এটা চালায় না, সরকার চালায়, দল চালায় না। এটা দলের এখানে কোনো ভূমিকা নেই। সরকারের প্রভাবশালী কিছু ব্যক্তির হস্তক্ষেপ আছে। কিছু কিছু মন্দ লোক তো সবখানেই আছে, সব মানে যারা ব্যবসা ট্যাবসা করে তাদের মধ্যেও আছে, যারা ওর মধ্যে আছে, দে উড ট্রাই টু মেক সাম কুইক মানি ম্যানিপুলেশন, ইনসাইডার ট্রেডিং, সব বলে হতেই পারে। তবে ইট হ্যাজ নট কোলাপসড। বাংলাদেশ শেয়ার মার্কেটের এর চেয়ে আরও খারাপ পজিশন অতীতে গেছে, আপনার মনে আছে কয়েক বছর আগে। আই হোপ যেটুকু গেছে, তারপরে হলো বোধহয় 2007-এ। বিএসইসি এখন মাচ স্ট্রঙ্গার দেন বিফোর। তারা হস্তক্ষেপের ভূমিকাটা আগের তুলনায় অনেক বেশি, তারা জানেও বেশি। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে আই ডোন্ট ডিনাই হয়েছিল। এখনকার বিএসইসি কে বলছি, দে আর রেসপন্সিবল ফর ইট, তারা দায়িত্ব নেয় এবং তাদের অ্যাকশনটা খুবই দ্রুত হয়েছে। লক আপ যেটা করেছে, কি বলে টেকনিক্যাল টার্ম আছে, একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছে, নিচে এত উপরে এত। আই হোপ ইট উইল কারেক্ট ইটসেলফ। তবে ইট ইজ নট অ্যান আইডিয়াল শেয়ার মার্কেট, আমি স্বীকার করবো এটাকে আরো অনেক দূর যেতে হবে। আর আরেকটা বিষয় আপনি প্রথম যেটা বলছিলেন বোধহয় মার্কিন প্রতিবেদন, একদম 30 সেকেন্ড সময় আছে আমার কাছে। আমি বলি, আমি ব্যক্তিগতভাবে পশ্চিমাদের এই ধরনের যাচাই বাছাই সূচক বিভিন্ন সময়ে শুধু গণতন্ত্র নয়, এমনকি আমরা কি খাই, কি ফেলে দেই, কি খাই না, অপচয় করি, খেলাধুলা করি, আমরা গান গাই কীভাবে, নানা বিষয়ে তারা আমাদের উপরে প্রতিবেদন প্রকাশ করে। ইট ইজ এ সিনিস্টার, ইচ্ছাকৃত আমাদেরকে ছোট করার জন্য, কালো করার জন্য, আমাদেরকে আরও বুঝিয়ে দেওয়া যে তোমরা উন্নত নও, তোমরা আরও অনেকদিন থাকতে হবে, আমরা তোমাদেরকে উন্নত করব। আই ডোন্ট বিলিভ দে উইল এভার ডু ইট। ইট ইজ এ পার্ট অফ দ্যাট লার্জ স্কেল কনস্পিরেসি। কনস্পিরেসির একটি অংশ বলে আপনি মনে করেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে এই আলোচনা। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে। রাজনীতির সাথেই থাকুন।